আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে জাদুঘরটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ অনেকেই। উদ্বোধনের দিন জাদুঘর শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য খোলা থাকবে আর সবার জন্য উন্মুক্ত হবে আগামীকাল থেকে। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে সেই ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরে আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন আলোকচিত্র, দলিল, নিদর্শন ও স্মারক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সকালে পটুয়াখালী শহরের ঝাউতলা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরে বিএনপি, এনসিপি, জামায়াত ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে দিনটিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সালের জুলাই মাস দেশের ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। সময়ের পিঠে এপিটাফ রেখে কালের যাত্রায় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। ওই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশকের নাগপাশকে উৎখাত করে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গণ-অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই বক্তব্যকেই তার পতনের টার্নিং পয়েন্ট হিসেবে অনেকে মনে করেন। যদিও তার ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দীর্ঘদিনের, যার মূল বহিঃপ্রকাশ শুরু হয় ২০২৪ সালের জুলাই থেকে। টানা ৩৬ দিনের আন্দোলনে পতন ঘটে হাসিনা সরকারের। সরকারি চাকরিতে কোটা বাতিলের বিরুদ্ধে ১ জুলাই ছাত্র সমাবেশ ও বিক্ষোভ দিয়ে আন্দোলনের শুরু। ৭ জুলাই পালন হয় বাংলা ব্লকের। স্থবির হয়ে পড়ে রাজধানী। এরপর ধারাবাহিক আন্দোলন চলতে থাকে। রেলপথ ও মহাসড়ক অবরোধে এক প্রকার অচল হয়ে পড়ে সারা দেশ। ১১ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শিক্ষার্থীরা লিমিট ক্রস করছে। একই দিন কুমিল্লায় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ১৪ জুলাই শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্যের দিন। একই দিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। পাশাপাশি হামলা হয় জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। এতে আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। কোটা বিরোধী আন্দোলনে ১৬ জুলাই প্রথম নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের গুলিতে তার প্রাণ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ১৭ ও ১৮ জুলাই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। সরকারি স্থাপনা, যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহত বাড়তে থাকে। আন্দোলন আর শুধু কোটা ইস্যুতে সীমাবদ্ধ থাকে না, মোতায়েন করা হয় বিজিবি। ১৯ জুলাই রাতে সরকার দেশজুড়ে কারফিউ জারি করে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট, পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও সীমিত করা হয়। জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে গ্রেপ্তার অভিযান, মামলাসহ বিভিন্ন ঘটনার মধ্যেও আন্দোলনকারীরা নতুন নতুন কর্মসূচি ঘোষণা করেন। জুলাইয়ের শেষ দিকে এসে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের সহ ৬ জনকে গুম করে সরকার। পরবর্তীতে ডিবি হেফাজতে খোঁজ মিলে তাদের।
আন্দোলনে নিহতদের স্মরণে ৩০ জুলাই থেকে শুরু হয় ফেসবুক প্রোফাইল লাল করার ট্রেন্ড। ১ আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ৩ আগস্ট আসে সরকারের পদত্যাগের এক দফা দাবি। ৫ আগস্ট আসে সেই মাহেন্দ্রক্ষণ। আন্দোলনের তোড়ে টিকতে না পেরে ক্ষমতা ছেড়ে দেশ থেকেই পালিয়ে যান শেখ হাসিনা। সর্বশেষ সরকারি গ্যাজেটে এখন পর্যন্ত জুলাই শহীদের সংখ্যা ৮৪৩ আর আহতের সংখ্যা ১৪,৩৭০ জন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে ২ বছর। স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে ছাত্র জনতা যে রক্তক্ষয়ী বিপ্লব করেছিল তার মূল লক্ষ্যই ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার। কিন্তু ২ বছর পর সেই কাঙ্ক্ষিত প্রত্যাশার প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে হতাহতদের স্বজনদের চোখে এখন কেবল হতাশা। ২০২৪ সালের জুলাই আগস্ট বুলেটের সামনে বুক পেতে দিয়ে নতুন এক স্বাধীনতার স্বপ্ন দেখেছিল এক ঝাঁক তরুণ। ১৮ জুলাই তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়ানোর সময় গুলিবিদ্ধ হন মীর মুগ্ধ। আর ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের বুলেটে চিরতরে নিজের এক হাত হারান শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হুসাইন। বিপ্লবের ২ বছর পেরিয়ে গেছে, ক্ষমতার পালাবদল হয়েছে। তবে যে পরিবর্তনের জন্য এতগুলো জীবন গেল তার প্রাপ্তি কতটুকু? ৫ই আগস্ট পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া করতে করতে একসময় পুলিশ আর কি আমাকে গুলি করে, খুব ইজিলি গুলি করে, যেহেতু আমাকে ঘেরাও করে ওনারা, এখানে ঠেকায় গুলি করে আর কি। আরেকজন পুলিশ ছড়া গুলি করে, ওইখানেই আমি আহত আর কি, একবারে যাত্রাবাড়ি থানার মেইন গেটের সামনেই। ভাবছিলাম মরেই যাবো, একেবারে শেষ প্রহর গুনতেছি। ওই সময় বড় ভাইয়া আমার ট্রাউজার দেখে আমাকে ওই ভ্যাঙ্গার থেকে টেনে বের করছে। চাওয়াগুলো পূর্ণতা আসলে তখনই পাবে যখন এই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ সৎ হবে। এক হাত হারানো হুসাইনের চাওয়া মানুষ যেন তার বাক স্বাধীনতা ফিরে পায়, এগিয়ে যায় দেশ। এই দেশটাকে এমনভাবে গঠন করতে হবে যেন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না ওঠে, মানুষ যেন তার পূর্ণ অধিকার ফিরে পায়, মানুষ যেন তার বাক স্বাধীনতা ফিরে পায়। এদিকে শহীদ পরিবারগুলোর কান্না আজও থামেনি। মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধর চাওয়া এত ত্যাগ যেন বিফলে না যায়। যারা জুলাইতে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, আমার ভাইয়ের মতন যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা কিন্তু রাস্তায় এসেছিল। সব থেকে বড় যেই তাদের প্রত্যাশা সেটি ছিল এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো আছে সেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। আমরা ২ বছর অতিক্রম করতে যাচ্ছি, কিন্তু এই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এখন পর্যন্ত শুধুমাত্র আমরা আশ্বাসই পেয়েছি। এই ২ বছরে আমরা কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পারিনি। বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল সেই স্বপ্ন এখনো অধরা। জুলাই বিপ্লবের প্রকৃত প্রাপ্তি তখনই আসবে যখন দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুশাসন নিশ্চিত করে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে এখন পর্যন্ত ৫০৯টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার একটি সহ ৬ মামলার বিচার শেষ হয়েছে। ৩টির বিচার শেষ পর্যায়ে। চিফ প্রসিকিউটর জানান, জুলাই সংশ্লিষ্ট সব মামলার তদন্ত ও বিচার ১ বছরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ চলছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তা পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। দেশের সর্বত্র রাস্তায় নেমে আসে মানুষ। আন্দোলন দমনে সরকার নজিরবিহীন শক্তি প্রয়োগ করে, এতে প্রাণ হারায় শত শত মানুষ। ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। তখনই দাবি ওঠে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের। এর পরিপ্রেক্ষিতেই পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের এক মামলায় এরই মধ্যে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আরও কয়েকটির বিচার শেষ দিকে। এই জুলাই আন্দোলনের আজকে ২ বছর, ১ থেকে ১.৫ বছরের মধ্যে যে ৬টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই ৬টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। আরও প্রায় আমাদের ৩টি মামলা এই মাসেই ইনশাল্লাহ রায়ের
জন্য অপেক্ষমান এবং আরও কয়েকটি মামলা কিন্তু বিচার কার্যের প্রায় শেষ পর্যায়ে। ট্রাইব্যুনালে দায়ের মামলার বিচার দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং দলটির নেতাকর্মী ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সচল করতে বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এতে বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতা কমবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন অর্থমন্ত্রী। বলেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, বুধবারের মধ্যে একটি চুক্তি হতে পারে। ইরানে হামলা চালিয়ে পাল্টা আঘাতে এখন দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুতে তার কারণে বিপাকে পড়েছে পশ্চিম এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশ। সব মিলিয়ে যুদ্ধ থেকে বের হতে নানা উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সামরিক অভিযানের শুরুতে বলেছিলেন এই হামলার মূল কারণ তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা, কিন্তু এখন আবার সুর পাল্টে বলছেন তার লক্ষ্যই হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী সচল রাখা। ইরানে হামলার পর থেকেই ক্ষণে ক্ষণে কারণ ও লক্ষ্য পরিবর্তন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই হামলার ভার বইতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে। ট্রাম্প ভেবেছিলেন তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটলে দেশটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি, পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচিও স্থগিত করে দেওয়া যাবে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উভয় পক্ষের চাওয়া পাওয়ার সমীকরণ পাল্টে গেছে। ইরানের শক্ত প্রতিঘাত ও অনড় অবস্থানের কারণে শুরুতে ওয়াশিংটন যেসব বড় লক্ষ্যের কথা বলেছিল তা এখন সীমিত হয়ে এসেছে। ট্রাম্প বলছেন বর্তমানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু কেবল হরমুজ সচল রাখা। অন্যদিকে তেহরান সামরিক প্রতিরোধের পাশাপাশি ওমানের সাথে এই গুরুত্বপূর্ণ নৌপথে যৌথ প্রশাসনিক কর্তৃত্ব ধরে রাখতে চায়। এছাড়া নিজেদের অর্থনীতিকে বাঁচাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিকেও অগ্রাধিকার তাদের। ট্রাম্পের ক্ষণে ক্ষণে লক্ষ্য এবং সিদ্ধান্ত পরিবর্তন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলো। হরমুজ কার্যত অচল হয়ে পড়ায় চরম অর্থনৈতিক ও সামাজিক খেসারত দিতে হচ্ছে এ দেশগুলোকে, যা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রাকে স্লথ করে দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দুই পক্ষের সামরিক সংঘাত। যুক্তরাষ্ট্র যখন ইরানের ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে, তেহরান তখন হাত গুটিয়ে বসে নেই। তারা উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি আঞ্চলিক মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের বিশ্বাস, গুরুত্বপূর্ণ নৌপথ ও জ্বালানি স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারলে যে কোনো আলোচনায় তারা আরও শক্তিশালী অবস্থানে থাকবে। আর যুদ্ধের পরিধি বাড়াতে থাকলে শেষ পর্যন্ত ট্রাম্প ছাড় দিতে বাধ্য হবেন। ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধ স্বল্পমেয়াদী অভিযানের মাধ্যমে শুরু করলেও বাস্তবতা এখন ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। ক্ষণে ক্ষণে লক্ষ্য পরিবর্তন করেও সফল হতে পারছেন না তিনি। আর এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে পুরো পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে। এই সংঘাতের শেষ কোথায় তার স্পষ্ট ইঙ্গিত এখনো নেই। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। দাবানলে ছারখার হয়ে যাওয়া স্পেনের মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ৮০,০০০ ইউরো সহায়তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৫,০০,০০০ টাকা। সাম্প্রতিক ভয়াবহ দাবানলে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের ১৭টি পৌরসভার প্রায় ৩০,০০০ হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে যায়। এমন বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি অনলাইন অনুদান পোর্টাল চালু করে মাদ্রিদ কমিউনিটি, যেখানে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।